ভাবেন মিটার করার পর থেকে আমাদের প্রতি মাসে ১,৫০০ টাকা লাগে, জাস্ট একটা ফ্যান ২টা লাইট। অনেক সময় মিটারটা লক হয়ে যায়, ওদেরকে ফোন করলে ওরা আসে না। ৪০০ কারো ৩০০, এখন তাদের তার ডবলের চেয়েও বেশি আসে। এবার আমরা একটি আবাসিক মিটারের অঙ্ক মেলাবো, যেখানে দেখব মাসের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকের খাতায় কিভাবে ধাপে ধাপে বাড়ছে বিদ্যুৎ বিল। মোবাইল অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনি প্রতি মাসের ব্যাপার আপনি দেখতে পারবেন। 4 কোটি মিটারের মধ্যে 10টা মিটার তো মানে এটাকে তো বড় করে দেখা যায়। এই কমপ্লেইন গুলো নিয়ে আমরা চেষ্টা করতেছি যে কিভাবে কেন হইতেছে। শাফিন, বিদ্যুতের প্রিপেইড মিটারে অতিরিক্ত বিলের অভিযোগ গ্রাহকদের, এবং এই অভিযোগটি কিন্তু খুব নতুন নয়, এবং একই সঙ্গে মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জের যৌক্তিকতা নিয়েও কিন্তু রয়েছে নানা আপত্তি। ওদিকে যারা বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো রয়েছে তারা বলছেন যে বিদ্যুৎ বিল অতিরিক্ত নেয়ার কোনো সুযোগ নেই। জানিয়ে এখন দুপুরে জানাবো বিস্তারিত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। আমাদের বিল্ডিং আসছে, বিল্ডিং এর সাথে সাথেই 2টা করে টিচার পাইছি, বেঞ্চ পেয়েছি, এখন আর পাঠদানে কোনো ব্যাঘাত হয় না। আমরা অলরেডি শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1:29 ইতিমধ্যে আমরা অ্যাচিভ করেছি। আমরা তো আর ফিনল্যান্ড বা তাদের মতো প্রতি 13 জন বা 15 জনের মতো একজন আমরা সেই ক্যাপাসিটি নেই। হয়তো বা নতুন করে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে যে 20 জনে একজন বা এরকম আমাদেরকে জায়গায় যেতে হবে। আমরা নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সেদিকে যেতে হবে। মুক্তি, পরিবর্তিত পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর একটা মেলবন্ধনের চাহিদা রয়েছে ব্যাপকভাবে। সেক্ষেত্রে শিক্ষক চাহিদা রয়েছে যে এই অনুপাতে প্রাথমিকে দেখা যাচ্ছে তত শিক্ষক নেই, যাতে করে শ্রেণী কার্যক্রম ব্যাহতের একটি শঙ্কা রয়েছে। এবং নতুন যে শিক্ষাক্রম সম্প্রতি প্রণয়ন করা হয়েছে সেই কার্যক্রমটি বাস্তবায়নে কিন্তু শিক্ষক বাড়াতে হবে, এমনটাই বলছেন শিক্ষাবিদরা। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। তবে শুরুতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভোগান্তি প্রসঙ্গ। প্রিপেইড মিটার বসানোর পর থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাটার অভিযোগ গ্রাহকদের, আপত্তি ডিমান্ড চার্জ নিয়েও। দেশ জুড়ে আলোচনায় রাঙামাটিতে দিনমজুরের স্ত্রী শাবানা বেগমের 1100 টাকার বিল বেড়ে হঠাৎ 64,000 টাকা হয়ে যাওয়ার ঘটনা। কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত বিলের বাইরে 1 টাকাও অতিরিক্ত কেটে রাখার সুযোগ নেই। অনেকটাই সমাধান হয়েছে ভুতুরে বিলেরও। মাঝার মাহবুব জানাবেন বিস্তারিত। রাজধানীর মুগদাপাড়া এলাকার এই গলির প্রত্যেক ভবনে গেল ফেব্রুয়ারিতে প্রিপেইড বৈদ্যুতিক মিটার বসিয়েছে বিতরণ কোম্পানিগুলো। এরপর থেকেই পরবর্তী 3 মাসে বিদ্যুৎ বিলের পরিমাণ দ্বিগুণ বেড়েছে বলে অভিযোগ গ্রাহকদের। লোনে আছে এগুলো এই হিসাব মনে করা যায়, কিন্তু আমি তো মুগদা, মালিবাগ, খিলগাঁও, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকার স্থানীয়রা বলছেন পোস্টপেইড মিটারে যেখানে 1 মাসে বিল আসতো 1000 টাকার নিচে, সেখানে প্রিপেইড মিটার বসানোর পর 1000 টাকা রিচার্জ করলে ফুরিয়ে যাচ্ছে 1 সপ্তাহেই। ভুতুড়ে বিলের অভিযোগ করছেন অনেক পোস্টপেইড গ্রাহকও। আমার ভাড়াটিয়া যারা থাকতো তাদের আসতো কারো 400, কারো 300, কারো 600, এখন তাদের তার ডবলের চেয়েও বেশি আসে। ফেব্রুয়ারি থেকে মার্চে প্রায় 3000-এর উপরে বেশি আসছে। 1200-র উপরে যায় নাই, আর এখন প্রতি মাসে 2500 যাইছে। 1000 টাকা বললে মিটার চার্জ নিয়ে যায় 700-800 টাকা আসে। কাটি দেখা যায় যে 500 ঢুকেছে 250 টাকা আছে। সবশেষ গেল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বিদ্যুৎ বিলের সমন্বয় করে সরকার। সরকারের সে হিসেব অনুযায়ী এবার আমরা একটি আবাসিক মিটারের অঙ্ক মেলাবো, যেখানে দেখব মাসের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকের খাতায় কিভাবে ধাপে ধাপে বাড়ছে বিদ্যুৎ বিল। একজন গ্রাহক 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে তার বিল আসবে 394 টাকা, আর 1000 ইউনিট ব্যবহার করলে ধাপে ধাপে বেড়ে তার বিল দাঁড়াবে 12,660 টাকা। এর মধ্যে প্রথম 75 ইউনিট 394 টাকা, পরবর্তী 125 ইউনিট 900 টাকা, তৃতীয় ধাপের 100 ইউনিট 759 টাকা, চতুর্থ ধাপের 100 ইউনিট 802 টাকা, পঞ্চম ধাপের 200 ইউনিট 2534 টাকা, আর 600 ইউনিট থেকে পরবর্তী প্রতি ইউনিটের জন্য গুনতে হবে 14 টাকা 61 পয়সা। অর্থাৎ 5 টাকা 26 পয়সার ইউনিট বেড়ে হবে 14.5 টাকা। সেই সঙ্গে ধাপে ধাপে বড় হবে বিদ্যুৎ বিলের অঙ্কও। 11,233 টাকার বিলের সঙ্গে যোগ হবে 210 টাকার ডিমান্ড চার্জ, 40 টাকা মিটার ভাড়া, 5% ভ্যাট বিলম্ব হলে মোট বিলের আরও 5%। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বলছে এই হিসেবের বাইরে 1 টাকাও বাড়তি নেওয়ার সুযোগ নেই তাদের। মিটারের ডিমান্ড চার্জ একটা বাড়ায়, আর এটা মাসে একবারে কেটে নেয়। মন্ত্রণালয়তে এটা কমিটিও করা আছে, ওনারা ওই যে প্রতি মাসে মিটিং করে প্রত্যেক সংস্থার সাথে যে কারো অস্বাভাবিক বিল আছে কিনা। আর ভুতুরে বিলটা আসলে আমাদের যে সফটওয়্যার আছে এটা খুব কম।
তবে প্রিপেইডে যে টাকা কেটে রাখা হচ্ছে পোস্টপেইড বিলের মতোই তার পূর্ণাঙ্গ হিসেব চান গ্রাহকরা। আপত্তি ডিমান্ড চার্জেও। আমরা যদি মিটার কিনে আনি তা আমাদের মিটারের বিল নেব কেন? প্রথম ঢুকাচ্ছি 1200 টাকা, ঢুকানোর পর 200-300 টাকা কেটে ফেলছে অটোমেটিক। এরপর আবার ঢুকাইছি 1200, আবার এই সেম কাহিনী। আর ডেস্কো বলছে ভুতুড়ে বিল তো হচ্ছেই না, বরং চাইলে ওয়েবসাইটে আইডি খুলে বিস্তারিত তথ্য জানতে পারবেন গ্রাহকরা। মোবাইল অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করেন, এটাতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, তাহলে আপনার প্রতিদিনের ব্যবহার, প্রতি মাসের ব্যবহার, পিছনের 12 মাসের ব্যবহার আপনি দেখতে পারবেন। এ তো গেল বিদ্যুৎ বিলের গাণিতিক হিসাব। তবে রাঙামাটির শাবানা বেগমের 1100 টাকার বিদ্যুৎ বিল বেড়ে যে 64,000 টাকা হয়ে গেল, তার উত্তর মিলবে কোথায়? মে মাসের আগের মাসে আসছে 1111 টাকা, এর পরের মাসে আসছে 919 টাকা। ডিজিটাল মিটার 8 কার্ড মিটার দেওয়ার পরে আসছে 64,335 টাকা। আমি কিভাবে এত বিল হইল? যদিও কর্তৃপক্ষ বলছে প্রিপেইড মিটার বসানোর পর পেছনের বকেয়া বিল মিলে বড় হয়েছে অঙ্ক। এটা আসলে নতুন করে বিল চাপিয়ে দেওয়া না, যে রিডিংটাকে কম হয়েছে, যে রিডিংটা মিটারে রয়ে গেছে, ঠিক সেম রিডিংটাই মানে এটা তো কম্পিউটার সেন্টার থেকে বিল হয়, সেই বিলটা হয়েছে আর কি। এমন ব্যাখ্যা দিয়ে যখন দায় সারেন কর্তৃপক্ষ, তখন বেশিরভাগ সময়ই সুরাহা হয় না অভিযোগের। আর তাতেই কি বছরের পর বছর চলতে থাকে ভুতুড়ে বিলের আলোচনা? সেই নিষ্পত্তি যদি ভোক্তাকে যদি সন্তুষ্ট না করতে পারে, তাহলে অভিযোগ নিষ্পত্তি হয়েছে এটা বলা যায় না। আমি চার্জ আগে আপনাকে দিয়ে রাখলাম, তারপরে আমি যে পরিমাণ বিদ্যুৎ খরচ করবো তার বিল দেবো। তা আপনি সেই পরিমাণ বিদ্যুৎ তার থেকে আমাকে যদি লোডশেডিং এর আওতায় রাখেন, তাহলে আপনার ডিমান্ড চার্জ আমার কাছ থেকে নেওয়া যৌক্তিক নয়। যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন এ নিয়ে গাফলতি হলে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাহকরা সঠিক প্রক্রিয়ায় অভিযোগ জানালেও এখনো খোলা আছে সে পথ। 4 কোটি মিটারের মধ্যে 10টা মিটার তো মান্য হবে, মানে এটাকে তো বড় করে দেখা যায় না, ঠিক না? বাট ওই কমপ্লেনগুলি তো নিয়ে আসতে হবে আমাদের। এই কমপ্লেনগুলো নিয়ে আমরা সলভ করার চেষ্টা করতেছি যে কিভাবে কেন হইতেছে, অনেকে স্টাফে বদলি করছে। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,000 মেগাওয়াটের বেশি। আর তীব্র গরমে এবার সর্বোচ্চ উৎপাদন হয়েছে 16,477 মেগাওয়াট। এর পরেও লোডশেডিং করতে হয়েছে 2,000 মেগাওয়াটের বেশি। মাঝার মাহবুব, এখন, ঢাকা। চট্টগ্রামেও 9 লাখ গ্রাহকের কাছে এখন বড় অস্বস্তি এই প্রিপেইড মিটার। শহরে নানা অভিযুক্ত আছে, গ্রামাঞ্চলেও নিরক্ষর বা স্বল্পশিক্ষিত এবং বয়োবৃদ্ধ গ্রাহকরা রিচার্জ করতে গিয়ে পড়ছেন জটিলতায়। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহফুজ, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। চট্টগ্রাম অঞ্চলে প্রিপেড বিদ্যুৎ মিটারের গ্রাহক প্রায় 9 লাখ। তাদেরই একজন নগরীর রাহাত্তারপুলের ওষুধ ফার্মেসির মালিক রাশেদ। জানান 5 বছর আগে দোকানে বিদ্যুতের প্রিপেড মিটার লাগান তিনি। এরপর থেকে আছেন নানা রকম বাড়তি বিলের বিড়ম্বনায়। প্রতি মাসে বিলের পাশাপাশি ডিমান্ড চার্জ, মিটার ভাড়া যোগ হয়ে বিলের বোঝা চাপে ক্ষুদ্র দোকানির ঘাড়ে। তার মতো একই অবস্থা অনেকের। প্রিপেড মিটার করার পর থেকে আমাদের প্রতি মাসে 1,500 টাকা লাগে, জাস্ট একটা ফ্যান 2টা লাইট। 1,500 টাকা ঢুকাইলে অনেক সময় এটা কাজ হয় না, এগুলো প্রায় আমাদের অনেক ক্ষতি। সেদিন 600 টাকা পড়ছি, 336 টাকা কেটে ফেলছে, 264 টাকা মিটারে পড়ছে। তো এরকম যদি হয় আমাদের অবস্থা কিরকম হবে? আবাসিকের নতুন প্রিপেড মিটার সংযোগ নিতে গুনতে হয় 5,200 টাকা, বাণিজ্যিক পর্যায়ে 24,000। তাদের অভিযোগ, টাকা দিয়ে মিটার কেনার পরও প্রতিবার রিচার্জে মিটার ভাড়া কাটা হয়। তাছাড়া ভ্যাট দেওয়ার পরও ডিমান্ড চার্জের যৌক্তিকতা খুঁজে পান না তারা। এমন ভোগান্তির মাঝে বিড়ম্বনা বাড়িয়েছে টাকা রিচার্জে 180 থেকে 240 ডিজিটের নম্বর। বিদ্যুৎ বিভাগে এসব নিয়ে বারবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। মিটার একে লক হয়ে যায়, লকের জন্য অসুবিধা, মিটার আমাদেরকে ব্যাট কাটতেছে, কিন্তু রিকোয়েস্ট করলে বলতেছে চার্জ দিতে হবে 1,000 টাকা 1500 টাকা এর খুঁজে আমাদেরকে নিয়ে ফেলে। এত লম্বা টোকেন আপনাকে একটার পর 20টার আপনি চাপ প্রেস করার পর আবার 20টা প্রেস করেন, তাহলে এখানে যদি আপনি কোনো একটা ডিজিট যদি কোনো ভুল করে থাকেন, আপনাকে আবার শুরু থেকে করতে হবে। এবং আপনি যদি পরপর 3বারের বেশি আপনি ভুলটা করেন, তখন দেখা যায় আপনার মিটারটা লক হয়ে গেছে। যদি 2 কিলোওয়াটের হয় তাহলে আমার 42 টাকা করে 84 টাকা করে আমার ডিমান্ড চার্জ কাটছে। যেখানে আমি 35 টাকা ডিমান্ড চার্জ দিতাম, সেই ক্ষেত্রে আমার এখন দিতে হচ্ছে 84 টাকা ডিমান্ড চার্জ প্লাস
মিটার রেন্ট আমার সাথে যুক্ত করে দিচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে এই মিটার রেন্ট আমরা কত বছর দেব? প্রতি মাসে বেশি টাকা কাটে, আর অনেক সময় মিটারটা লক হয়ে যায়, ওদেরকে ফোন করলে ওরা আসে না। 300 টাকা ঢুকাইছিস তো 180 টাকা ইচ্ছি, 135 টাকা হাঁড়ি ফেললি। এখন আর বিল করলে কুলনা ফের। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন চট্টগ্রাম শহরে প্রিপেড মিটার ব্যবহারকারীদের ভোগান্তির চিত্র। এবার আপনাদের নিয়ে যাব চট্টগ্রাম শহরের বাইরে, অর্থাৎ এই শহর থেকে 21 কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে। জানাবো সেখানকার মানুষের প্রিপেড মিটার ব্যবহারের ভোগান্তির চিত্র। চট্টগ্রাম শহরের বাইরে হাটহাজারীর গ্রাম ফতেপুর। এখনও শহরের মতো শিক্ষিত বা সচেতন নন গ্রামের গ্রাহকরা। অনেকে আছেন বয়োবৃদ্ধ, যাদের নেই ডিজিটাল জ্ঞান। তাদের অভিযোগ, মিটারে অনেক ডিজিট ইনপুট দিতে হয়, এতে বিপত্তি বাঁধিয়ে ফেলেন। এরপর 3 বার ভুল করলে মিটার লক হয়ে যায়। বিদ্যুৎ অফিসের লোক এসে ঠিক করে দিতে লেগে যায় 1 থেকে 2 দিন। তার জন্যও দিতে হয় সার্ভিস চার্জ। প্রিপেড মিটার তাদের কাছে ভোগান্তির যন্ত্র। তারা নজর দিলে হাফারা নাই দি বিষয় লিবে তারা যেখন কি বরিত পারি ইবা মোবাইলত বরিয়া নিলেও আর তো বুলজার বরি না পারি, এবার আর 1,500 টাকা মানে লস কেজি। আমরা যখন মান্থলি বিল দিতাম তখন মনে করেন আমাদের প্রতি মাসে মাসে বিল দিয়ে দিলে আমাদের কোনো ঝামেলা ছিল না। এখন বর্তমান সময়ে হয়েছে কি, এটা মনে করেন কার্ড মিটারের টাকা দিয়ে চলে যায়, মনে করেন রাতে চলে গেছে, হঠাৎ আমরা টাকা ঢুকাতে পারতেছি না, এরপর আমরা বিভিন্ন ভোগান্তিতে পড়ে যাই। প্রতি কিলোয়ে 42 টাকা করে কাটে, এটা তো 2 কিলো 84 টাকা, ওগুলো তো নিচ্ছে ওগুলা। তারপর আমি তো আগের মিটারটা কিনছি, বলছিল মানে ফ্রি দিবে, এখন এটা ফ্রি পাই নাই আমি। ডিমান্ড চার্জ বলতে একটা জিনিস আসলে অনেক টাকা কেটে নিচ্ছে। এই যে আমি যদি 500 ঢুকাই তাহলে সেটা হয়ে যাচ্ছে 400। তো সেটা কেন হচ্ছে আসলে আমরা এটার সদুত্তর আসলে তারা দেয় না। গ্রাহকদের এত সব ভোগান্তি আর অভিযোগকে প্রিপেড মিটার সম্পর্কে সঠিক ধারণার অভাব বলছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। আগের ভুতুড়ে বিলিং সিস্টেম থেকে এটি অনেক বেশি গ্রাহক বান্ধব। বর্তমানে নতুন স্মার্ট মিটার দেওয়া হচ্ছে। এই মিটারে আগের মতো 200 ডিজিট ইনপুট দেওয়ার প্রয়োজন হবে না, জানান তারা। ডিমান্ড চার্জটা উনি যত কিলোওয়াট লোড স্যাংশন করিয়েছেন, ওইটা যে মাসের শেষে বিল আসতো এটা আগেই কেটে নেওয়া হয়। প্রথম যখন মাসে 2000 টাকা ঢুকেছে, এইটা দিয়ে যদি তার 15 দিন যায়, মাসের 15 তারিখের পরে 2000 টাকা ঢুকাইলে আর 15 দিন যাচ্ছে না, কারণ উনি বেশি বিদ্যুৎ ব্যবহার করার কারণে হায়ার স্ল্যাবে ওনার বিল কাটতেছে। 1 টাকাও ওনার কাছ থেকে অতিরিক্ত নেওয়া হচ্ছে না। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় বিদ্যুতের মোট গ্রাহক 16,28,000। বর্তমানে 60% গ্রাহক এসেছে প্রিপেড মিটারের আওতায়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। কোরবানি ঈদের আগে আরও 1 দফা বাড়ল মশলার দাম। ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে বেড়েছে ডালের দামও। বাড়তে বাড়তে ডিমের হালি পৌঁছে গেছে অর্ধশতকে। কোরবান ঈদকে সামনে রেখে মশলার চাহিদা অনেক গুণ বেড়ে যায় অন্য মাসের তুলনায়। ইম্পোর্টের খরচটা বাড়তেছে, এলসি করতে পারতেছেন না, বিভিন্ন সময় ইন্ডিয়া অনেক সময় মাল দিচ্ছে না। গাড়ি ভাড়া এবং এদিকে ডলার সব কিছু কষ্ট মিলিয়ে পণ্যের বাজার বেড়ে যাচ্ছে, কিছু করার নাই। 1060, 70 একে কেনা পরে 10 টাকা ভ্যান ভাড়া দেওয়া লাগে, তাহলে 80-90 টাকা পড়ে যায়। আর আমরা বিক্রি করে খুচরা হলে 45 টাকা হালি। ডিমের দাম তো এক থাকে না, থেকেই কমে থেকেই বাড়ে। আমরা তো ছোট ব্যবসায়ী, প্রত্যেক মাসে খাওয়া দাওয়ার জন্য একটা বাজেট থাকে। এখন ডিমের দাম বাড়তি হচ্ছে, যার কারণে আমাদের বাজেটটা কুলাতে পারতেছি না আমরা। এ নিয়ে প্রতিবেদন রয়েছে এখন দুপুরে। গড়ে 29 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকলেও এখনও অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম। শিক্ষাবিদরা বলছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষকের সংখ্যা আরও বাড়াতে হবে। ফরহাদ বিন নূর জানাবেন বিস্তারিত। 2010 সালেও সরকারি প্রাথমিকে প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ছিল মাত্র একজন। অন্যদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশে 2030 সালের মধ্যে প্রতি 30 জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষকের কথা বলা হয়েছে। এই অবস্থায় গত বছরই 37,574 জনকে নতুন করে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া চলমান 14,000-এর বেশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে এবছর জুনের মধ্যেই। এতে 6 বছর আগেই এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করে দেশে এখন সরকারি প্রাথমিকে 29 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে এ তথ্য। মন্ত্রণালয়ের সচিব বলেন, স্বাধীনতার পরে প্রাথমিক শিক্ষায় এটি সরকারের অনেক বড় অর্জন। আমরা আগামী কয়েকদিনের ভিতরে এটা পাবলিশ করব। এটা আমাদের ন্যাশনাল ডকুমেন্ট, আমাদের ফাইন্ডিংস এসেছে। আমরা অলরেডি
2023 সনের 31শে ডিসেম্বরের তথ্য অনুযায়ী আমরা শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1:29 ইতিমধ্যে আমরা অ্যাচিভ করেছি। শ্রেণী কার্যক্রম পরিচালনায় আগে যে বেগ পেতে হতো, শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক ব্যবধান কমে আসায় তা এখন অনেক বিদ্যালয়েই স্বাভাবিক হয়ে আসছে। সংকটকালীন সময়ে আমরা শ্রেণী পাঠদানে একটু সমস্যায় পড়েছিলাম। আমাদের বিল্ডিং আসছে, বিল্ডিংয়ের সাথে সাথেই 2টা করে টিচার পাইছি, বেঞ্চ পেয়েছি, এখন আর পাঠদানে কোনো ব্যাঘাত হয় না। তবে আলাদা চিত্র রয়েছে অনেক বিদ্যালয়ে। এই যেমন রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েই বর্তমানে প্রাক প্রাথমিক থেকে 8ম শ্রেণী পর্যন্ত 780 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 16 জন, অর্থাৎ প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক 1 জন। এতে শ্রেণী কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হয় শিক্ষকদের। এই শিক্ষক স্বল্পতার কারণে আমাদের কিন্তু অনেক ধরনের আমাদের বাধার সম্মুখীন হতে হয় এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে। বিশ্বের অনেক উন্নত দেশেই 10 থেকে 15 শিক্ষার্থীর জন্য বরাদ্দ 1 জন শিক্ষক। শিক্ষাবিদরা বলছেন 2023 সাল থেকে যে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে তা যথাযথ বাস্তবায়নে দেশের প্রাথমিক শিক্ষায় গড়ে অন্তত 20 জন শিক্ষার্থীর জন্য 1 জন শিক্ষক হওয়া দরকার। আমরা তো আর ফিনল্যান্ড বা তাদের মতো প্রতি 13 জন বা 15 জনের মতো একজন আমরা সেই ক্যাপাসিটি নেই। হয়তো বা নতুন করে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে যে 20 জনে 1 জন বা এরকম আমাদেরকে জায়গায় যেতে হবে। আমরা নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সেদিকে যেতে হবে। আমাদের রেশিও হয়েছে, কিন্তু শিক্ষক ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি, সেই জায়গাটাকে ঠিক করলে আমরা এই অ্যাচিভমেন্টের যে ফলাফল সেটি ঘরে তুলতে পারবো, শিক্ষার্থীরা লাভবান হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বছরে প্রায় 6000 শিক্ষক অবসরে যান। শূন্য পদ পূরণ সহ নতুন পদ সৃষ্টি করে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এতে শিশুদের ভিত যেমন মজবুত হবে, তেমনি বাড়বে শিক্ষার গুণগত মানও। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এমনিতেই কোরবানির ঈদের আগে এক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। এর মধ্যে সরকারিভাবে ডলারের দাম 7 টাকা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে আমদানি নির্ভর এসব পণ্যের দাম দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে। দাম বাড়ার তালিকায় পিছিয়ে নেই ডাল জাতীয় পণ্য। সপ্তাহ ব্যবধানে 2 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের ডালের দাম। দাম বাড়লেও সরবরাহ সংকট হবে না বলছেন আমদানিকারক ও বিক্রেতারা। কাজী মাহফুজের প্রতিবেদন। বছরে যে কোনো সময়ের তুলনায় গরম মশলার চাহিদা বেশি থাকে কোরবানির ঈদের সময়। ঈদের বাকি 1 মাসের বেশি সময় থাকলেও এরই মধ্যে বাজারে প্রায় সব ধরনের মশলার দাম এক দফা বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে ডলারের দাম 7 টাকা বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে এলাচ, জিরা, লবঙ্গ সহ অন্যান্য মশলা জাতীয় পণ্য। তবে অস্বাভাবিক দাম বেড়েছে এলাচের। সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি 200 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 2800 থেকে 3800 টাকা কেজি দরে। গেল 1 বছরে এই পণ্যটির দাম 50% বেড়েছে। এছাড়া বাজারে জিরা বিক্রি হচ্ছে 700 থেকে 830 টাকা, লবঙ্গ 1350 টাকা আর গোলমরিচ বিক্রি হচ্ছে 780 টাকা কেজিতে। তবে অপরিবর্তিত রয়েছে দারচিনি ও ধনিয়ার দাম, বিক্রি হচ্ছে যথাক্রমে 380 টাকা এবং 140 থেকে 180 টাকায়। ইম্পোর্টে ওনারা বারবার একটা কথা বলতেছেন, ইম্পোর্টের খরচটা বাড়তেছে, এদিকে আপনার এলসি করতে পারতেছেন না আপনার, তারপরে বিভিন্ন সময় ইন্ডিয়া অনেক সময় মাল দিচ্ছে না, তারপর আপনার ডলারের দামটা বাড়তেছে। এটা বেড়ে যাওয়ার প্রধান কারণটা মূলত এটাই হচ্ছে কি, ইন্ডিয়া থেকে মালটা এই রিসেন্ট এলসি দিয়েই কিন্তু আনতে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারটা। বাকি অন্যান্য মালগুলো যেমন গুয়েতমালার মাল, এলাচি সেগুলো আগের এখানেই চলে আসছিল, যে কারণে সেটার উপর দামটা তেমন একটা প্রভাব পড়ে। এদিকে ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ডাল জাতীয় পণ্যেও। সপ্তাহ ব্যবধানে খাতুনগঞ্জের বাজারে সব ধরনের ডালের দাম কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। মুগ ডাল বিক্রি হচ্ছে 121 থেকে 144 টাকা, মসুর 97 থেকে 122 টাকা, অ্যাঙ্কর 71 টাকা আর চনার ডাল 96 থেকে 97 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডলার দাম তো আপনারা নিজেরাই দেখছেন 7 টাকা করে বাড়লে এটার প্রভাব অবশ্যই পড়ছে। বর্তমানে যে এলসিগুলি হচ্ছে, বর্তমানে পোর্ট আউট যেগুলি আসছে, ওগুলি তো আর ব্যাংকে আপনার সাথে কথা বলছে, একটা যখন মাল পণ্য আপনার তারিখ বরাবর চলে আসে, তখন ডলার যে দাম ওই দামে পেমেন্ট করে বের করতে হয় পণ্যটা।
আমদানিকারক এবং বিক্রেতারা বলছেন ডলারের দাম বাড়ার কারণে শতভাগ আমদানি পণ্যগুলোর দাম, শিপিং, কন্টেইনার ভাড়াসহ বিভিন্ন ধাপে বেড়ে যাওয়ায় যার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়ছে। ডলারের দাম বাড়ায় অনেক আমদানিকারক পণ্য আমদানি বন্ধ রেখেছে। তবে কোরবানির আগে চাহিদার শীর্ষে থাকা মশলা জাতীয় পণ্যের সরবরাহ সংকট হবে না বলছেন তারা। প্রতি ডলারে 7 টাকা বেড়েছে, সেক্ষেত্রে আমি মনে করছি এবং আমাদের যারা আমদানিকারকরা যেটি বলেছেন সেটি হচ্ছে তারা প্রায় 7 থেকে 8% প্রত্যেকটি পণ্যের দাম বাড়বে। এদিকে বাজার তদারকিতে শনিবার খাতুনগঞ্জে অভিযানে নামে জেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না করা, প্যাকেটজাত মশলার বিএসটিআই অনুমোদন না থাকা সহ বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। যে মূল্য তালিকাটি হালনাগাদ ছিল না এবং তারা কিছু পণ্যের মোড়কবদ্ধ করেছে যেটা আসলে বিএসটি এর অনুমোদন লাগে এবং সেই মোড়কের গায়ে কোনো এক্সপায়ারি ডেট, তারপর ওজন কত, তারপর সেটা উৎপাদনের তারিখ, এগুলি কিছুই ছিল না, যেগুলি সবই আইন বহির্ভূত কার্যকলাপ। ঈদের আঁচ লাগতেই মশলা জাতীয় পণ্যের দাম কয়েক দফা বেড়েছে। তার সাথে আমদানি, পাইকারি ও খুচরা পর্যায়ের দামে বিস্তর ফারাক দুশ্চিন্তা বাড়িয়েছে ক্রেতাদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এদিকে গত কয়েকদিন ধরে অস্থিতিশীল ডিমের বাজার। উৎপাদন খরচ না বাড়লেও সমিতির সিদ্ধান্ত মেনে প্রতি পিস ডিমে অন্তত 3 টাকা দাম বাড়িয়েছেন খামারিরা। এরপর কয়েকবার হাত বদল হয়ে প্রতি পিস ডিমে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে 2 থেকে 2.5 টাকা, যাতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে ক্রেতার কাঁধে। গাজীপুর থেকে ইফতেখার রায়হান এবং বগুড়া থেকে মাজিদুর রহমানের প্রতিবেদন। গাজীপুরের প্রান্তিক খামারি হুমায়ুন কবির দীর্ঘ 18 বছর ধরে মুরগির খামার করছেন তিনি। বর্তমানে খামারে মুরগির সংখ্যা প্রায় 5000। খামারির দাবি, খাদ্য, ওষুধ, বিদ্যুৎ ও শ্রমিকের মজুরি সহ আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে একটি ডিম উৎপাদনে খরচ হয় 10 টাকা। গত কয়েক মাস এই ডিম 8 টাকা করে বিক্রি করলেও বর্তমানে তা বিক্রি করছেন 11 টাকায়। আর এই ডিমের দর নির্ধারণ করে দেয় সমিতি। বাচ্চা থেকে শুরু করে মুরগি পর্যন্ত আমাদের অনেক টাকা ইনভেস্ট করতে হয় এবং এই বাচ্চা পড়াশোনা আনার পরে যে খাবার খরচ, ভ্যাকসিন খরচ, প্লাস ঔষধ খরচ, কারেন্ট, তারপর কারেন্ট না থাকলে জেনারেটর, তেল, সব মিলে আমাদের আসলে একটা মুরগির প্রতি, ডিমের প্রতি প্রায় 10 থেকে 10.5 টাকা খরচ পড়ে যায়। খামারিরা বলছেন গরমের কারণে 15 থেকে 20% কমেছে ডিমের উৎপাদন, যার প্রভাব পড়ছে বাজারে। এছাড়া ডিমের দাম বাড়ার পেছনে মধ্যস্বত্বভোগীদেরও হাত রয়েছে। যারা খামারি, যারা ব্যাপারী নেয় সমিতি, ওরা দাম বাড়ায়, 2-3 টাকার দাম বাড়ায়, আমরা তো ওইটা পাইতেছি না। বিভিন্ন সময় খামারিরা খাবারের দাম বৃদ্ধির কথা জানালেও ফিড ব্যবসায়ীরা জানান গত 3 মাসে বাড়েনি দাম, তবে বেড়েছে মুরগির বাচ্চার দাম। 3 মাস আগে খাবার দাম ছিল 29-60 টাকা, এখনো 29-60 টাকা আছে। খাবার দাম ইদানিং বাড়েনি আর কি, কিন্তু বাচ্চার দাম বাড়ছে। আগে বাচ্চা বিক্রি, মানে আমাদের বাচ্চা কিনতে হতো 57 টাকা সরকার নির্ধারিত দামে, সেই বাচ্চা আমাদের এখন লেবারতে কিন্তু 80 টাকা। গাজীপুরের এই খামারে একটি ডিম উৎপাদনে খরচ পড়ছে 10 টাকা, যা কয়েক হাত বদলে ভোক্তার হাতে গিয়ে পৌঁছায়। এবার আমরা চলে যাচ্ছি বগুড়ায়। সেখানে সহকর্মী মাজিদুর রহমান জানাবেন খুচরা বাজারে ডিমের দরদাম। বগুড়ায় ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে কয়েকটি প্রতিষ্ঠান। তাদের ইচ্ছা অনুযায়ী ওঠানামা করে ডিমের দাম। ডিম উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানগুলো সরবরাহ কমিয়ে দিয়ে দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। তাই ডিমের বাজারে তৈরি হয়েছে অস্থিতি। কয়েক হাত বদল হয়ে পাইকারিতে 46 ও খুচরা দোকানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 50 টাকায়। এখন মোবাইলে ডিমের দাম কম বেশি করতেছে সবসময় কাজি আর সিপি, আর আমরা বিক্রি করে খুচরা হলো 45 টাকা হালি, তাহলে 1125 টাকা সব হচ্ছে। আমাদের হাতের 2টা ডিম ভেঙে গেল, এইভাবেই চলে আমাদের। অল্প বেশি লাভ আমরা করতে পারি না, লাভ করতেছে ওপর থেকেই। প্রতিদিন বোরা 4টা থেকে 5টা গাড়ি দিছে, এখন অলরেডি 2টা থেকে 3টা গাড়ি দেয়। তার 2টা গাড়িতে শর্ট হয়ে গেল, আপনার সরবরাহ তো কমে গেল। সরবরাহ কমে গেল মানে ডিমটা মারামারি লেগে গেল, আর মারামারি লাগে যাওয়ার অর্থই হলো যে ডিমের দাম বেশি। যৌক্তিক কারণ ছাড়া হঠাৎ ডিমের বাজারে অস্থিতিশীল হয় বিপাকে পড়েছেন ক্রেতারা। বাজার নজরদারির দাবি তাদের। আমাদের প্রত্যেক মাসে খাওয়া দাওয়ার জন্য একটা বাজেট থাকে, এখন ডিম এই বাজারের মধ্যে আমাদের মেনে নিতে হয়। ডিমের দাম বাড়তি হচ্ছে, যার কারণে আমাদের বাজেটটা কুলাতে পারতেছি না আমরা। মাংসের দাম বৃদ্ধি পাওয়ার পরে ডিমের সুইচ করা হয়। ডিমের এখন দেখি যে ডিমের দামও বাড়তেছে, তো আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। তো প্রতি মাসের খরচ এমনিতেই বেড়ে যাচ্ছে। ডিমের বাজার নিয়ন্ত্রণে এর আগেও চিহ্নিত করা হয়েছিল কয়েকটি কর্পোরেট হাউসকে, তবে এখন পর্যন্ত
তেমন কোনো ব্যবস্থা না নেওয়ায় আবার বেড়েছে এই ডিমের বাজার। কর্পোরেট হাউস এবং ডিলার পর্যায়ে যদি নজরদারি রাখা যায় তাহলে কমানো সম্ভব এই ডিমের বাজার। বগুড়ার খুচরা ডিমের বাজার থেকে মাজেদুর রহমান এখন। গেল কয়েকদিন ধরেই তাপ প্রবাহের কবলে সারা দেশ, কিন্তু সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কমেনি গরমের তীব্রতা। দাবদাহে অতিষ্ঠ জনজীবন, প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে তরিকুল ইসলাম এবং নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। শুরুতে যাচ্ছি খুলনায়। তরিকুল, জানাবেন দ্বিতীয় দফা দাবদাহে খুলনার অবস্থা কেমন? শাফিন, খুলনায় তাপদাহে কিন্তু দ্বিতীয় দফা পড়ছে খুলনা অঞ্চল জুড়েই কিন্তু আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ এবং সেটি তীব্র আকার ধারণ করছে ধীরে ধীরে। আমরা গতকাল যদি হিসাব করি, চুয়াডাঙ্গা, যশোর বা মেহেরপুর, কুষ্টিয়া সব জেলাগুলোতে বিশেষ এবং খুলনা জেলাতে এইসব এলাকাতে কিন্তু তীব্র তাপপ্রবাহ ছিল এবং গতকাল 38 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। আজকে এখনও পর্যন্ত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, যদিও সকাল থেকে আমরা দেখেছি কিছুটা মেঘলা আবহাওয়া। এখনও পর্যন্ত রোদের যে তীব্রতা সেটি কিন্তু মেঘলা আবহাওয়ার কারণে কিছুটা কম আছে, মাঝে মাঝে সূর্য উঁকি দিচ্ছে আলো, এবং সেই কারণেই কিন্তু ভ্যাপসা গরম একটু অনুভূত হচ্ছে। এই ভ্যাপসা গরমে কিন্তু জনজীবনে অতিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে রাস্তাঘাটে যারা চলাফেরা করছে বা যারা হাঁটাচলা করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, সবাই কিন্তু গরমে আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা আরেকটু বিষয় বলে রাখি যে খুলনা অঞ্চল দিয়ে গত মাসে যে তীব্র তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহে কিন্তু ফসলের অনেক জায়গায় ক্ষতি হয়েছে, সবজির ক্ষতি হয়েছে, আমের মুকুল ঝরে গেছে অনেক জায়গায়, যে কারণে কিন্তু একটা ছোটোখাটো একটা সংকট বা দুর্যোগ দেখা দিয়েছিল। তারপরেও কিন্তু কৃষিতে যদিও ধান এবার ভালো হয়েছে, ধানের ছাড়া অন্যান্য জায়গায় ক্ষতি হয়েছে এবং যে কারণে সবজির দাম কিছুটা এই অঞ্চলে বেশি গত কয়েকদিন ধরে। তো আমরা আরেকটি বিষয় বলতে চাই যে এসব তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এখানকার যারা মানুষগুলো, তারা কিন্তু যারা চিকিৎসক বিশেষজ্ঞরা তারা পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে যারা ছায়া জায়গায় থাকার এবং ঠান্ডা জায়গায় অবস্থান করার জন্য বলছে, এবং বিশেষ করে বেশি করে শরীর সুস্থ রাখতে বেশি বেশি পানি পান করার জন্য বলছে, এবং খাবার, স্যালাইন, ডাবের পানি এগুলো খাবার পরামর্শ দিচ্ছেন। আমরা হাসপাতালগুলোতে দেখেছি শিশু এবং বৃদ্ধদের সেখানে কিন্তু বেশি অসুস্থ হচ্ছে গরমজনিত কারণে, এবং আবহাওয়া অফিস সূত্রে যেটি জানতে পেরেছি যে আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর যে কারণে কিছুটা স্বস্তি আসতে পারে বলে এটি আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে তীব্র গরমের যে মানুষের ভোগান্তি তার সর্বশেষ খবর। চলে যাচ্ছি নীলফামারীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী মোকাররম, তার কাছ থেকে জানবো সেখানকার গরমের পরিস্থিতি। ধন্যবাদ তরিকুল। বরাবরের মতো রংপুরেও যেই তাপমাত্রা, সেই তাপপ্রবাহ গতকাল থেকেই পূর্বাভাস ছিল যে তাপপ্রবাহ বইবে, সেই পূর্বাভাস কিন্তু শতভাগ সত্যি হয়নি। আকাশে আজ মেঘের ঘনঘটা, বৃষ্টি হয়নি, তবে ভ্যাপসা আবহাওয়া রয়েছে, একেবারে গোমট হয়ে আছে আকাশ, যার ফলে বেশ কিছুটা স্বস্তিতেই কিন্তু উত্তরের জনজীবনে রয়েছে। তবে ব্যবসা বাণিজ্যে বেশ কিছু ঘাটতি গতকালকে থেকেই দেখা দিয়েছে। দ্বিতীয় দফার তাপপ্রবাহ শুরু হওয়ার আগেই ব্যবসা বাণিজ্যের যে প্রাণকেন্দ্র, উত্তরের ব্যবসা বাণিজ্যের হাব যেটিকে বলা হয়, সৈয়দপুর এবং নীলফামারী, সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যে একটা অস্বস্তি কাজ করছে ব্যবসায়ীদের মাঝে। যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু দিনাজপুর থেকে নীলফামারী, রংপুর, তারপরে পঞ্চগড়, গাইবান্ধা, লালমনিরহাটের একটি লাইফ লাইন বলা যায়, এবং এই সড়ক ধরেই নীলফামারীর যে উত্তরা ইপিজেড রয়েছে, সেই উত্তরা ইপিজেড উৎপাদিত পণ্যদ্রব্য এই পথ ধরেই দেশের বিভিন্ন জায়গায় যায়। সেখান থেকে আসলে রপ্তানিযোগ্য হিসেবে রপ্তানি করবার যে লাইন, সেই লাইনে আসলে চলে যায়। একই সঙ্গে ছোট বড় মাঝারি যে কলকারখানাগুলো রয়েছে, সেখানকার শ্রমিকদের যে কর্মঘণ্টা সেটিও কমে এসেছে, যার ফলে উৎপাদনে এক ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এবং যেহেতু কাঁচা সবজি পণ্য পরিবহনের সরবরাহের কিছুটা ঘাটতি রয়েছে, এই সড়ক পথে অন্য সময় ট্রাকের সারি থাকলেও গত 2 দিন থেকে সেই সারি কিন্তু অনেকখানি কমে এসেছে, যার কারণ হচ্ছে অতিরিক্ত গরমের ফলে সড়কের পিচ গলে ট্রাকের যে চাকা সেটি ক্ষতি হবার সম্ভাবনা থাকে, যার ফলে মাঝারি ধরনের গতিতেই কিন্তু সেই পরিবহনগুলোকে চলতে হচ্ছে। ফলে নির্দিষ্ট সময় পণ্য পরিবহনের একটি ঘাটতি দেখা দিয়েছে, ফলে বাজারে দামও খানিকটা ঊর্ধ্বমুখী। এবং সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্যের যেই ঘাটতি, সেটি গত 2 দিনের
ঘাটতি কিন্তু আজ যদি আবহাওয়া এরকম থাকে, অর্থাৎ তাপমাত্রা যদি 40-এর নিচে নেমে আসে, অর্থাৎ 38-36-এর মধ্যে থাকে, এই ব্যবসা বাণিজ্য আগামী 2 দিনে সেটি পুষে উঠতে পারেন বলে ব্যবসায়ীরা আশা করছেন। এই ছিল এই মুহূর্তে নীলফামারী থেকে তাপপ্রবাহের ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষতির সবশেষ খবর। শাফিন। সহকর্মী মোকাররম হোসাইন নীলফামারী থেকে, এর আগে তরিকুল ইসলাম খুলনা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন তাপপ্রবাহে আবারও অতিষ্ঠ জনজীবন। এবার অন্য প্রসঙ্গ। দুর্ঘটনা প্রতিরোধে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে চাঁদপুর জেলা পুলিশ। সচেতনতা সৃষ্টির পাশাপাশি নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। এই বিষয়ে আলোচনাতে শহরের ওয়ারলেস বাজার মোড় থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ জানাবেন, সে সঙ্গে এই সচেতনতা আরও বাড়াতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? মুক্তি সড়কে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন, যার একটি উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে গিয়ে মোটরসাইকেল। আসলে আমরা দেখতে পেয়েছি আজকে থেকে জেলা পুলিশ চাঁদপুর সদর উপজেলা সহ জেলার 8টি উপজেলায় কিন্তু একযোগে মোটরসাইকেল আরোহীদের যারা হেলমেট ব্যবহার করে না, দুর্ঘটনা রোধ করার জন্য কিন্তু তাদের এই বিশেষ অভিযান শুরু হয়েছে। আজকে সকাল 10টা থেকে পুলিশ সুপার সাইফুল ইসলাম এই অভিযানের শুভ সূচনা করেন। এরপরই কিন্তু বিভিন্ন স্পট গুলোতে কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই অভিযান অব্যাহত রেখেছে। আমি এই মুহূর্তে আছি জেলা শহরের ওয়ারলেস বাজার এলাকায়। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন পুলিশের কর্মকর্তারা কিন্তু যারা মোটরসাইকেল আরোহীদেরকে তাদের কাগজপত্র দেখার পাশাপাশি যারা হেলমেট আরোহণ করেনি, হেলমেট পরিধান করেনি, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং সতর্কতার পাশাপাশি তাদেরকে আইনের আওতায় নিতে হবে। এখন অব্দি জেলার চাঁদপুর সদর উপজেলাতে অন্তত 22 জন হেলমেট চালককে কিন্তু তারা আইনের আওতায় নিচ্ছেন। আসলে মূলত মুক্তি চাঁদপুর জেলায় গত বছর যেখানে 13টি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে সড়ক পথে, সেখানে কিন্তু এবছর মাত্র এই 5 মাস চলাকালীন অবস্থায় কিন্তু 14টি কিন্তু অ্যাক্সিডেন্টের ঘটনা লিপিবদ্ধ করেছে, যেই ঘটনায় মামলা হয়েছে। আসলে প্রতিনিয়ত কিন্তু সড়কে ব্যাগরে কিন্তু প্রাণ হারাচ্ছে, বিশেষ করে যারা তরুণ রয়েছে, যারা মোটরসাইকেল চালায় কিন্তু হেলমেট চালায় না, তাদেরকে কিন্তু আসলে সচেতনতা করার উদ্দেশ্যেই কিন্তু আজকের এই অভিযান। এর পাশাপাশি যারা ফুয়েলে কাজ করে, যখন তাদের ফুয়েল ভরার জন্য পাম্পে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু পুলিশজন সেখানেও সচেতনতা চালিয়েছে এবং হেলমেট বিহীন কোনো চালককে যেন কোনো ডিজেল বা অকটেন যাতে না বিক্রি করে সেই বিষয়টাও কিন্তু তারা দেখছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবচেয়ে। তালহা জুবায়ের যুক্ত ছিলেন চাঁদপুরের ওয়ারলেস বাজার মোড় থেকে। হজযাত্রা নিয়ে এখনো অনিশ্চয়তায় প্রায় 4000 মুসল্লি। তবে এজেন্সিগুলোর সাথে আলোচনায় বসে সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাব। আর এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করা হলেও রোববারের মধ্যে সবার হজযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। আল্লাহর মেহমান হয়ে কাবার উদ্দেশ্যে সৌভাগ্যবানদের যাত্রা। পবিত্র ভূমিতে হাজির হয়ে যারা সুউচ্চ কণ্ঠে ঘোষণা করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর ঘরে হাজিরা দিতে যাওয়া বান্দাদের চোখে মুখে তাই ছিল উচ্ছ্বাস। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ পবিত্র কাবার পথ ধরেছেন জীবনসঙ্গীর হাত ধরে। তবে চাওয়া সবার একই, মহান স্রষ্টার সন্তুষ্টি লাভ আর মুসলিম উম্মার শান্তি কামনা। পবিত্র ঘর জিয়ারত করতে যেতে পারছি, আল্লাহ যে তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পবিত্র ভূমি মক্কা নগরীতে এবং মদিনায় নিয়ে যাচ্ছি, আমরা যেতে পারতেছি। আল্লাহ আমাদের মেহমান হিসাবে কবুল করছে, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের শুরু থেকে এই পর্যন্ত যত অফিসিয়াল কার্যক্রম খুব সুন্দর সুষ্ঠুভাবে সহি সালামতে সম্পন্ন হয়েছে। দেশ এবং সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের হজে মাবরুর যেন করার তৌফিক দান করেন। পবিত্র হজ উপলক্ষে হাজিদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে, যেখানে হজ যাত্রীদের নেই কোনো ভোগান্তির অভিযোগ। তবে এখনো কাটেনি হজ যাত্রীদের ভিসা পাওয়া নিয়ে জটিলতা। সৌদি সরকারের ভিসা প্রদানের সময়সীমা শেষ হলেও এখনো ভিসা পাননি প্রায় 4000 হজযাত্রী। ভিসা জটিলতার জন্য এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবেই দায়ী বলে মনে করছেন অনেকে। এজেন্সিগুলোর সাথে আলোচনা করে সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাব। হজ যে গমনের জন্য এনলিস্টেড সরকারের নির্ধারিত লাইসেন্সের এর কাছে টাকা দিবে, তাদের মাধ্যমে যাবে, এতে করে এর দায়িত্ব সরকার নিবে, হাব নিবে এবং তাকে আইন যদি কোনো
ব্যত্যয় হয় তাকে আইনের আওতায় আনা যাবে। ভিসা নিশ্চিতের জন্য সৌদি সরকারের দ্বিতীয় দফায় বেঁধে দেওয়া সময়ের মেয়াদ শেষ হয় 11 মে রাত 12টায়। কিন্তু তারপরও যাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে রোববারের মধ্যে বাকিরা ভিসা পেয়ে যাবেন। আমরা আশ্বস্ত এইভাবে করতে চাই যে আসলে প্রক্রিয়াটি প্রায় সম্পন্ন করা, ভিসা সাবমিট করা, এই সামান্য অংশটুকু বাকি আছে। এটা করা মাত্রই ভিসা প্রিন্ট হয়ে যাবে এবং প্রিন্ট হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট হজযাত্রীগণ তাদের হজ যাত্রা নিশ্চিত করতে পারবে। পবিত্র হজ পালনে এবছর সরকারি ও বেসরকারি মিলিয়ে নিবন্ধন করেছেন 85,000-এরও বেশি হজযাত্রী। আর ঢাকা থেকে এরই মধ্যে সৌদি পৌঁছেছেন 27,000-এরও বেশি হজযাত্রী। আসিফ ইকবাল, এখন ঢাকা। পশ্চিমা দেশগুলো কঠোর নীতিতে কঠিন হয়ে পড়েছে অভিবাসন, যার আঁচ লেগেছে বাংলাদেশেও। শিগগিরই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটিশ সরকার। ফর্মাল প্রসিডিউরে যারা ইমিগ্রেশন হয়ে আসতেছে তাদেরকেও তারা একটু স্লো প্রসেসের দিকে যাচ্ছে, আর যারা রেফিউজি এবং অ্যাসাইলাম সিকার যারা আসছে তাদেরকে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিস থেকে তাদেরকে বঞ্চিত করতেছে, কারণ তারা বাজেটের কাটছাঁট করতে হচ্ছে। এ নিয়ে বিস্তারিত থাকছে কিছুক্ষণ। আশ্রয় আবেদন বাতিল হওয়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। এর আগে মানবাধিকার সহ নানা আইনের কারণে বাধার সম্মুখীন হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখন বাংলাদেশের সাথে চুক্তি অনুযায়ী ব্রিটেনে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি অভিবাসীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে। লন্ডন থেকে আরো জানাবেন নাইম হাসান। ব্রিটেনে অ্যাসাইলাম আবেদন খারিজ হওয়া প্রায় 10,000 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি ফাস্ট ট্র্যাক রিটার্নস চুক্তি স্বাক্ষর করে দেশটি। এর আওতায় শুধু ব্যর্থ আশ্রয়প্রার্থী নয়, বিদেশি অপরাধী এবং ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো সহজ হবে। চলতি সপ্তাহে লন্ডনে স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ এই চুক্তিতে সম্মত হয়। উভয় দেশ তাদের অংশীদারিত্ব জোরদার করতে এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। যারা এদেশে আসার পরে ভ্যালিডলি যারা এসেছে, বিশেষ করে স্টুডেন্ট কিংবা যারা কেয়ারার হিসাবে এসেছে কিংবা স্কিল ওয়ার্কার এসেছে, তারা যদি অ্যাসাইলাম সিক করে থাকে, তাদের অ্যাসাইলাম পেন্ডিং থাকার সময় কিন্তু তাদের কোনো সমস্যা নাই। যদি অ্যাসাইলাম পেন্ডিং থাকে কিংবা অ্যাপিল পেন্ডিং থাকে, দ্যাট মিনস সে এদেশে ভ্যালিডলি আছে। দক্ষ যোগ্য আইনজীবী যারা প্যাকেজ ব্যবসা করছেন না, পকেট কাটছেন না, তার ভবিষ্যৎ আছে কিনা, তারা এদেশে আইনগতভাবে থাকতে পারবেন কিনা, তারা সব এভিনিউ শেষ করে ফেলেছে। অ্যাসাইলাম শেষ, হিউম্যান রাইটস শেষ, এদেশে কোনো ভিসা নেই তাদের। এই ক্ষেত্রে টাকা দিয়ে কি পার পাওয়া যাবে? 95 ক্ষেত্রে জন্য পয়সা আর পাঠিয়ে ফেলবেন না, নিজের সিদ্ধান্ত নিজে নেন, নিজেকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ব্রিটেনের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন এ বিষয়ে বলেন, অবৈধভাবে ব্রিটেনে আসা এবং তাদের সেখানে বসবাস বন্ধে কাজ করছে ব্রিটিশ সরকার। তবে বাংলাদেশের অভিবাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্ক জোরদারের কথাও বলেন তিনি। গেল বছর প্রায় 11,000 বাংলাদেশি বিভিন্ন ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করে স্থায়ীভাবে দেশটিতে বসবাসের উদ্দেশ্যে অ্যাসাইলাম আবেদন জমা দেন। এরা স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ও ভিজিট ভিসায় ব্রিটেনে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করেন। এদের মধ্যে 5% আবেদন প্রাথমিক পর্যায়ে সফল হয়। বাকিদের প্রক্রিয়া শেষে দ্রুত ফেরত পাঠানো হবে দেশে। এদিকে ফেরত পাঠানোর নতুন চুক্তির ইস্যুতে বাঙালি কমিউনিটিতে তৈরি হয়েছে উৎকণ্ঠা। বাংলাদেশ সরকার বর্তমানে যে ইস্যুটাকে নিয়ে আসছে যে ইলিগাল এই দেশের সাথে সম্পর্ক ভালো করার জন্য, কিন্তু এই দেশের যে একটা ইম্প্যাক্ট ছিল যে হিউম্যান রাইটসের বা আনরিটেন কনস্টিটিউশন, যেটাকে এই দেশকে ব্রিটেনকে বলা হয় আনরিটেন কনস্টিটিউশন, ডেমোক্রেসি অফ মাদার অফ ডেমোক্রেসি, সেই হিসেবে এখন একটা বিষয় হচ্ছে যে এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? ব্রিটেনে সবচেয়ে বেশি সংখ্যক আশ্রয় প্রার্থী আফগানিস্তান ও ইরান থেকে এসেছে। তারপরই পাকিস্তান, ভারত ও বাংলাদেশের অবস্থান। মাইগ্রেশন অবজারভেটরির তথ্য মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নাইম হাসান, এখন ব্রিটেন। এদিকে কঠোর অভিবাসন নীতির কারণে ইউরোপ আমেরিকার সবখানেই চাপ বাড়ছে অভিবাসীদের উপর।
যুদ্ধ, অর্থনৈতিক মন্দায় কঠোর বিভিন্ন দেশের সরকার। এ অবস্থায় আগামী দিনে দক্ষ কর্মীদের নিয়েও বাড়ছে সংখ্যা, বলছেন বিশ্লেষকরা। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। বর্তমান সময়ে বিশ্ব রাজনীতি অর্থনীতির অন্যতম বড় নিয়ামক অভিবাসন ইস্যু। উন্নত জীবন, কাজ, অর্থ, আয়, পড়াশোনা সহ নানা কারণে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে। হাজার বছর ধরে এই পথে মানুষ হাঁটলেও বিভিন্ন দেশের সরকার কড়াকড়ি আরোপ করেছে নতুন করে। জরিপ বলছে ইউরোপের প্রতি 10 জনের 7 জনই মনে করেন তাদের দেশ অনেক বেশি সংখ্যক অভিবাসী গ্রহণ করেছে। শাসকরাও এখন আগের তুলনায় কট্টর অবস্থানে। ব্রিটেনে অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানো ইতোমধ্যে শুরু করেছে ঋষি সুনাকের সরকার। যুক্তরাষ্ট্র, কানাডাও নিয়ম নীতি করছে করা। আসন্ন মার্কিন নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে সরগরম রাজনীতি। কোভিডের পরবর্তী সময়ে আপনার যে ইকোনমিক যে কনস্ট্রেন্ট চলছে, ইকোনমিক যে স্ট্রাগল চলছে এসব দেশগুলোকে, সেই জায়গায় তাদের একটা বাজেটের একটা কাটছাট করতে হয়েছিল। কারণ যারা আপনার রেফিউজি হিসাবে আসছে, যারা অ্যাসাইলাম সিকার যারা আসছে, সেই জায়গার ভিতরে তাদের জন্য যে এক্সট্রা যে সোশ্যাল সার্ভিসগুলো প্রোভাইড করার কথা, যে ধরনের বাজেট অ্যালোকেশন করার কথা, সেটাকে তারা সেগুলো প্রোভাইড করতে পারছে না। যার কারণে যারা ফর্মাল প্রসিডিউরে যারা ইমিগ্রেশন হয়ে আসতেছে তাদেরকেও তারা একটু স্লো প্রসেসের দিকে যাচ্ছে, আর যারা রেফিউজি এবং অ্যাসাইলাম সিকার যারা আসছে তাদেরকে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিস থেকে তাদেরকে বঞ্চিত করতেছে, কারণ তারা বাজেটের কাটছাট করতে হচ্ছে। এটা মূলত হচ্ছে আপনার কোভিডের পরবর্তী যে ইকোনমিক যে স্ট্রাগলগুলো চলছে। মস্কো কিয়েভ যুদ্ধের জেরে ইউক্রেনের সাধারণ মানুষ আশ্রয় নিচ্ছে ইউরোপ, আমেরিকায়। তাই অন্য দেশের অভিবাসী বা শরণার্থীদের নিতে বাড়ছে অনীহা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণেও অভিবাসী বা শরণার্থীদের সংখ্যা বাড়ন্ত। রাশিয়া যে যুদ্ধটা করছে তাদের ভয় ঢুকে গিয়েছে, সেই কারণে তারা বাজেটের নিজেদের এক্সপেন্ডিচার, মিলিটারি এক্সপেন্ডিচার তারা বাড়াচ্ছে। আবার ন্যাটোতে তারা কন্ট্রিবিউট করতেছে মিলিটারি ফোর্স তৈরি করার ক্ষেত্রে। আবার ইউরোপিয়ান ইউনিয়নে তারা বাজেটের কন্ট্রিবিউট করতে হচ্ছে। আবার একই সাথে ইউক্রেনকে তাদের একটা বাজেটের বিশাল একটা অংশ তাদেরকে দিতে হচ্ছে এই যুদ্ধ পরিচালনা করার জন্য। এই অবস্থায় দক্ষ কর্মীদের জন্যও বেড়েছে সমস্যা। স্বল্প ও অদক্ষ কর্মীদের অবস্থা আরও বেগতিক বলে মনে করেন বিশ্লেষকরা। অর্থনৈতিক মন্দায় বিশ্বে কঠিন হচ্ছে অভিবাসন। কানাডার মতো দেশও আজ অভিবাসী নিতে কঠোর করছে নিয়ম নীতি। বাংলাদেশিদের এক্ষেত্রে হতে হবে আরও উদ্যমী এবং দক্ষতা সম্পন্ন, বলছেন বিশ্লেষকরা। নয়তো অপেক্ষা করছে সংকট। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখতে youtube.com/3/ekontv।